This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথায় বলে দুই নৌকায় পা দিয়ে চলা নাকি বিপজ্জনক, তবে আপাতত দুই অতিকায় জাহাজে পা দিয়ে দাঁড়িয়ে আছে ভারতের বাণিজ্য আর বিদেশ নীতি। তেল সংকট সামাল দিতে রাশিয়া থেকে তেলের ট্যাঙ্কার এসেছে, আর গ্যাসের চাহিদা মেটাতে আমেরিকা থেকে গ্যাস বোঝাই জাহাজও এসেছে। আর দুটো জাহাজই নোঙর করেছে বেঙ্গালুরু বন্দরের কাছে। তার মানে এক ঘাটে দুই চিরশত্রু। দুই নৌকায় ব্যালেন্স করে রয়েছে ভারতের কূটনীতিকই। কথায় বলে আদার ব্যাপারী জাহাজের খবর রাখেন না, কিন্তু চায়ের দোকানি থেকে হোটেল মালিক হয়ে মধ্যবিত্ত গৃহিণী 150 কোটি ভারতবাসী এখন জাহাজের খবর রাখছেন। কারণ যে জ্বালানি সংকটে দেশ জেরবার, তার শিকড়ও সমুদ্রে এবং সমাধানও সমুদ্রে। জ্বালানি তেলের জন্য আরবের ওপর নির্ভরতা আগেই কমিয়েছিল ভারত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে তেল আসে ভারতে, তাই পেট্রোল পাম্পগুলিতে তেমন সংকট হয়নি। কিন্তু গ্যাসের সংকট মারাত্মক, কারণ ভারতের গ্যাসের বেশিরভাগটাই আসে কাতার থেকে, আর কাতারের গ্যাস উৎপাদন পরিকাঠামোর কোমরটাই ভেঙে দিয়েছে ইরানের মিসাইল হানা। কাতারের জ্বালানি পরিকাঠামো স্বাভাবিক হতে আরও বছর 5 লাগবে। তার মানে হরমুজ খুললেও গ্যাসের সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান হচ্ছে না। জাহাজে বোঝাই গ্যাস বড়জোর আসতে পারে, ভারতের গ্যাসের সার্বিক চাহিদা মেটানোর ক্ষমতা কাতারের আর নেই। নতুন যোগানদার খুঁজতেই হতো। কেন্দ্রীয় সরকার রাশিয়া, জাপান ও আমেরিকার সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল। প্রথম যোগান এলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। বেঙ্গালুরু বন্দরের কাছে নোঙর করেছে মার্কিন জাহাজ পিক্সিস পায়োনিয়ার। তাতে এলপিজি বোঝাই আছে। জাহাজটি সিঙ্গাপুরের কাছে ভাসছিল, নির্দেশ পেয়ে শটান চলে এসেছে। পিক্সিস পায়োনিয়ারের কাছেই নোঙর করেছে রাশিয়ার তেলের ট্যাঙ্কার অ্যাকুয়া টাইটান। এই ট্যাঙ্কারটি চীনে যাচ্ছিল। মাঝ রাস্তা থেকে জাহাজটি ভারতে পাঠিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। রুশ ইউক্রেন যুদ্ধের সময় পশ্চিমী হুমকি অগ্রাহ্য করেই রাশিয়ার থেকে তেল কিনেছিল ভারত। এখন আর নিষেধাজ্ঞাও নেই। ইরানে হামলার পর বিশ্ববাজারে জ্বালানির ভারসাম্য বজায় রাখতে রুশ তেলে নিষেধাজ্ঞা আমেরিকাই প্রত্যাহার করে নিয়েছে। দুই চিরশত্রু দেশের জ্বালানি বোঝাই জাহাজ একই দিনে একই বন্দরের কাছে নোঙর করেছে। এ যেন বাগধারায় এক ঘাটে জল খাওয়ার মতো উপমা। ভারতের কূটনীতি যেন দুই নৌকায় ব্যালেন্স করে চলছে। ঘটনাচক্রে গ্যাসের জাহাজ আসার দিনেই গ্যাস নিয়ে কড়াকড়ি একটু শিথিল করেছে ভারত। সোমবার থেকে বাণিজ্যিক সিলিন্ডারের বরাদ্দ আরও 20% বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। মানে যুদ্ধ শুরুর আগে যে পরিস্থিতি ছিল, বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের যোগান এখন তার অর্ধেকে পৌঁছলো। বাণিজ্যিক সিলিন্ডার বন্টনে অগ্রাধিকার পাবে রেস্তোরাঁ, ধাবা, হোটেল, ক্যান্টিন, খাদ্য প্রক্রিয়াকরণ, ডেয়ারি এগুলি। কোথাও কালোবাজারি হচ্ছে কিনা তার ওপর সতর্ক নজর রাখছে পেট্রোলিয়াম মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি কোথাও পরমাণু বিপর্যয়ের দিকে গোটা বিশ্বকে এগিয়ে দিচ্ছে। আশঙ্কা বাড়ছে, কারণ ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে যেভাবে হামলা চালানো হয়েছে তার পাল্টা প্রত্যাঘাত এনেছে তেহরান। ইসরায়েলে পরমাণু ভান্ডার ডিমোনা শহরে রীতিমতো হামলা চালানো হয়েছে, সেখানে মিসাইল গিয়ে আছড়ে পড়েছে। এদিকে হরমুজ প্রণালী 48 ঘন্টার মধ্যে খুলে দিতে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিচ্ছে। কিন্তু তার এই হুঁশিয়ারিকে ডোন্ট কেয়ার একেবারে ইরানে। শেষমেশ কি হবে বলুন তো? डिमोना में मौजूद हैं जहां पर की मिसाइल गिरी थी, जहां पर मिसाइल का डायरेक्ट हिट हुआ था। अगर यहां की जगह वो न्यूक्लियर रिसर्च सेंटर में गिरी होती तो फिर शायद आज इजराइल भी नहीं होता, फिर शायद मिडिल ईस्ट के कई और मुल्क भी नहीं होते। क्योंकि कहा यही जाता है कि इसी शहर में इजराइल ने अपने 90 परमाणु बम रखे हैं। तो सोचिए अगर उस जगह आकर मिसाइल गिरी होती तो फिर शायद ये दुनिया का सबसे बड़ा न्यूक्लियर हादसा साबित हो सकता था। পরমাণু রিঅ্যাক্টর থাকায় ডিমোনা শহরে সবথেকে ব্যয়বহুল আর উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম মোতায়েন রেখেছে ইসরায়েল। মনে করা হতো আয়রন ডোমের সেই পাহারা এড়িয়ে ডিমোনা শহরে আঘাত হানা কার্যত অসম্ভব, কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে ডিমোনায় আঘাত মেনে দুনিয়াকে চমকে দিয়েছে ইরান। ডিমোনা শহরে পেশার কারণে বহু ভারতীয় বাস, যাদের অনেকেই এখন মিসাইল হানার আশঙ্কায় মাটির নিচের বাংকারে মাথা গুঁজেছেন। क्या नाम है आपका? कृष्णा। कृष्णा कहाँ से हो आप? यूपी से, यूपी में कहाँ से? देवरिया डिस्ट्रिक्ट। देवरिया डिस्ट्रिक्ट से। आप मैं क्या केरला केरला? केरला What's your good name? रिदिश। डर नहीं लग रहा है सर, जैसे बंकर में थे पूरा, जब मिसाइल गिरा तो थोड़ा धड़कन बढ़ गई। थोड़ा क्या बहुत बढ़ गई? तो ऐसे ही देख के बढ़ जाती है। नहीं तो हम लोग तो हमेशा बंकर में जैसे आते रहते हैं, जब हम लोग का मोबाइल पे अलर्ट हो जाता है तो अपना बंकर सेफ्टी जगह हम लोग आ जाते हैं।
এবারে হরমুজ প্রণালী খুলে দিতে বলে ইরানকে ইংলাক। বিধায়করা নাকি কোনো কাজ করেন না, তাদের নাকি এলাকায় দেখতে পাওয়া যায় না। ভোটাররা এরকম অভিযোগ তো প্রায়শই করে থাকেন। এবার না যে ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরবো, চোখ জুড়িয়ে যাবে আপনাদের। মানে বিধানসভার প্রার্থীরা কি না করছেন। কেউ ঘরে ঢুকে খুন্তি নাড়ছেন, কেউ রুটি বেলে দিচ্ছেন, কেউ আবার দাড়ি কামিয়ে দিচ্ছেন। আপনার সামান্য ভোটটুকু পাওয়ার জন্য এই বিধানসভার প্রার্থীদের যত লম্ফঝম্প। ভোটারের জন্য প্রার্থীর প্রেম, 5 বছর কাজ হোক বা না হোক, বিধায়কের দর্শন হোক বা না হোক, ভোট এলেই ভালোবাসা বাড়ে। অবশ্য এই ছবি দেখতে দেখতে বাংলার ভোটারদের গা সওয়া হয়ে যাওয়ার কথা। এই তো 2 বছর আগে প্রচারে বেরিয়ে ভোটারকে স্নান পর্যন্ত করিয়ে দিয়েছিলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল শটান সেলুনে ঢুকে চুল কাটতে শুরু করেন। দুজনের কেউই জেতেননি। তবু কাছের মানুষ হওয়ার চেষ্টায় কসুর করছেন না বিধানসভার প্রার্থীরা। গেরস্তের হেঁসেলে ঢুকে রুটি বেলতে শুরু করে দিলেন পুরসুরার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। চাকি বেলনে হাত আগেও পড়েছে, বোঝালেন প্রার্থী। আমি একটা রুটি করলাম, আবার একটা রুটি বেলে আবার রুটিটা আবার দিলাম তাওয়ায়, দিয়ে আমি 2খানা রুটি করি। দিন কয়েক আগে হেঁসেলে ঢুকে পড়েছিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগো। আরে দিদি ভাই রান্না করতে করতে কোথায় একটা গেছিল, তো তরকারিটা পুড়ে যাচ্ছিল। আমি মহিলা হয়ে কি করে তার তরকারিটা পুড়ে যায় দেখতে পাই, আমি সেই জন্য একটু কড়াটা নেড়ে দিলাম, দিয়ে তার তরকারিটা নামিয়ে দিলাম। সেলুনে ঢুকে চুল কেটেছিলেন সুজাতা। প্রচারে বেরিয়ে দাড়ি কাটা শুরু করে দিলেন দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ সাহা। এমন একটা মুহূর্তে দেখলাম একজন বরিষ্ঠ মানুষ যিনি দাড়ি কাটার জন্য বসেছেন, এবং আমি তাকে সহযোগিতা করার সাথে সাথে তার সাথে কথা বলা, তিনি কেমন আছেন জিজ্ঞেস করা, এবং আগামী 23 এপ্রিল যে নির্বাচন আছে সেই আমন্ত্রণ তাকে জানালাম। অনুপের প্রতিদ্বন্দ্বী তৃণমূলের নরেশ চন্দ্র বাউরি। দলীয় স্লোগান খেলা হবে, নরেশও খেললেন। চোখে কাপড় বেঁধে হাঁড়ি ভাঙা খেলা খেললেন, কিন্তু হাঁড়ি ভাঙতে পারলেন না। বিজেপি হাঁড়িটা তো ভেঙেই গেছে, কারণ মমতা ব্যানার্জি অলরেডি ভেঙে দিয়েছে, এবং আমি হাঁড়িতে ভেঙেছি, ভুল দেখেছি, পুরো হাঁড়িটাই ভাঙা গেছে। রাজ্য জুড়ে আলু চাষিরা মহাবিপদে। প্রার্থীরাও তাই আলুর জমিতে ছুটছেন। কেউ ক্ষোভের আগুনে ঘি দিতে, কেউ ক্ষোভে মলম দিতে। জমিতেও কোদাল হাতে নেমে পড়ছেন কেউ কেউ। একে আলুর দাম নেই, তার উপর বৃষ্টিতে আলুর জমিতে জল। রবিবার জল কাদায় নেমে পড়ে আলু তুললেন বিদায়ী বিধায়ক তথা বিজেপির প্রার্থী গোপাল সাহা। ছাতনার বিজেপি প্রার্থী আবার আলুর চপ ভাজলেন চপের দোকানে ঢুকে। প্রার্থী হয়ে ওনাকে চপ ছাড়তে হচ্ছে। আমাদের পশ্চিমবাংলার আজকের পরিস্থিতি কোথায় যায় ঠেকেছে। আজ না এখানে আছে শিল্প, না আছে কিছু। প্রচারে একটা ইয়াব বড় কাতলা, একেবারে যেমন তত্ত্বে দেওয়া হয় বিয়ের বাড়ির তত্ত্বে, ঠিক সেই সাইজের কাতলা। প্রচারে হঠাৎ করে কাতলা মাছ কেন বলুন তো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দল বারবার একটা কথা বলেন, অভিযোগ করেন যে বিজেপি এলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। এই হুঁশিয়ারি, এই অভিযোগকে পাশ কাটাতেই এবার বিজেপির প্রার্থী বিধাননগরে তিনি কাতলা মাছ হাতে বেরোলেন প্রচারে, দিলেন অভয়। বাঙালি মাছ ভাতে বাঙালি, আমরা মাছ ছাড়া চলবো না, আমরা মাছ কিনে ওই জন্য সব খাবো, সুতরাং মিথ্যে কথা বলা বন্ধ হোক। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায়ই বলেন, আজ যদি বলে বাংলায় মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ, কারণ বিজেপি অন্ধ। যারা বাংলাটাকে জানেনি না, চেনেনি না, কি করবেন? সে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ। এই ধরনের প্রচার গ্যালারিতে ছুড়ে ফেলেছেন বিজেপির রাজ্য সভাপতি। বিবেকানন্দ বলে গেছে, মা কালী পাঁটা খাবে, বাঙালি পাঁটা খাবে, বিহারি পাঁটা খাবে, কেউ আটকাতে গেলে ভেঙে গুঁড়িয়ে দেবে। তৃণমূলের প্রচার ভোঁতা করতে এবার রাস্তায় মাছ হাতে নেমে পড়লেন বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়। বাঙালি মাছ ভাতে বাঙালি, আমরা মাছ ছাড়া চলবো না, আমরা মাছ কিনে ওই জন্য। ভিন রাজ্যের বাজারে মাছ বিক্রি নিয়ে কড়াকড়ি হলো কেন, প্রশ্ন তোলেন এক ভোটার। দিল্লির ব্যাপার, এখানে কিন্তু আমাদের সংস্কার, ওদের যে বিজেপি ওখানকার রাজ্যের যারা সংস্কার তাদের সঙ্গে থাকছে, আমাদের এখানে মাছ নিয়ে চলবো আমরা। শেষে ওই মাছেই মধ্যাহ্ন ভোজন সারলেন বিজেপি প্রার্থী ও প্রার্থীর সঙ্গী সাথীরা।
যেটা আমরা নিয়ে কিনেছিলাম, ওখানে আমরা কার্যকর্তাদের সঙ্গে বসে ওই মাছ ভাতই খাচ্ছি। মিথ্যাচরণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, বিজেপি এলে নাকি মাছ ভাত বন্ধ করে দেবে। আমি উল্টো বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যে বেহালটা করেছে পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাঙালিরা এখন মাছ খাওয়ার মতো পকেটে পয়সা নেই। দেন তো ভাতা ১,৫০০ আর ২,০০০, মাছ খাবে কি করে? প্রচারের মধ্যে নন্দীগ্রামে মধ্যাহ্নভোজ সারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর পাতেও মাছ ভাত। প্যানিক অ্যাটাক হচ্ছে ওদের। বিজেপি হচ্ছে এই মাছ মাংস এসবের বিরুদ্ধে। আমরা পরিষ্কার বলি, কেউ নিরামিষ খান, কেউ আমিষ খান, এতে সবার স্বাধীনতা আছে। স্বাধীনতা কাজে লাগিয়েই নিখুঁত প্রচারটা সেরে রাখলেন বিজেপি প্রার্থী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লড়াই হবে নীতি, আদর্শ, দল এসব কিছুর বিরুদ্ধে। তা বলে সৌজন্য থাকবে না বলুন? জঙ্গলমহল থেকে শহর কলকাতা, প্রার্থী যে দলেরই হোক না কেন, তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে, বা একে অপরের সামনে বলা ভালো, বিরুদ্ধে নয়, এক্ষেত্রে সৌজন্য দেখাতে ভুলছেন না। মানে এই ভোটের এই অশান্তির বাজারে একটু অন্যরকম ছবি, মানে সৌজন্যের অন্যরকম ছবি দেখতে পাওয়া যাচ্ছে প্রচারে। ভোটের লড়াইয়ে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ, রাজনীতির ময়দানে একে অপরের বিরোধী, কিন্তু রবিবাসরীয় সকালে শাসক বিরোধী প্রার্থীদের মধ্যে সৌজন্যের নজির। আদিবাসীদের ফুলের উৎসব বাহা মিলিয়ে দিল দুই শিবিরের যুযুধান দুই প্রার্থীকে। বাঁকুড়ার রানীবাঁধের বিজেপি প্রার্থীর মাদলের বলে পা মেলালেন তৃণমূল প্রার্থী। শাল মহুয়ার গাছে গাছে ফুল ফুটতে শুরু করলে আদিবাসীরা মেতে ওঠেন বাহা বঙা উৎসবে। আদিবাসীদের দেবতাদের উদ্দেশ্যে নতুন শালফুল নিবেদন করে মাথায় শালফুল গুঁজে নাচে গানে মেতে ওঠেন আদিবাসী নারী পুরুষ। আর তাতেই মাদল বাজাতে দেখা যায় বিজেপির ক্ষুদিরাম টুডুকে। আর আদিবাসী রমণীদের সঙ্গে নাচলেন তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা। এটা আমাদের যেটা হচ্ছে সামাজিক নিয়ম অনুযায়ী নাচ এবং গান এর মধ্য দিয়েই মোটামুটি বাহা পরবটাকে পালন করা হলো। ভোট প্রচারের উদ্দেশ্যে এখানে আসিনি, প্রতি বছর আমি এই গ্রামখানে আসি এবং এই আমাদের যে বাহা উৎসব, সে বাহা উৎসবে আমি সামিল হই। এই বছর আসাটা আমার কাছে নতুনত্ব কিছু নয়, কিন্তু হ্যাঁ, আরেকজন যে আমাদের অপোজিশন পার্টির যিনি ছিলেন, আমি তার ব্যাপারটা বলতে পারবো না, তিনিও হয়তো বা ওই উৎসবে সামিল হতে এসেছিলেন। রানীবাঁধের সিপিএম প্রার্থী করেছে দেবলীনা হেমব্রমকে। 24-এর লোকসভা ভোটের নিরিখে রানীবাঁধ বিধানসভায় 5,752 ভোটে এগিয়েছিল তৃণমূল। এদিকে মানিকতলায় রাজনৈতিক উত্তাপের আবহে সৌজন্য বিনিময়। রবিবার কাঁকুরগাছিতে ভোটের প্রচার করছিলেন তাপস রায়, সেই সময় বিদায়ী তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডের সঙ্গে আচমকাই দেখা হয়ে যায়। প্রয়াত রাজনীতিক সাধন পাণ্ডের সঙ্গে তাপসের যোগাযোগ ছিল সেই 7-এর দশক থেকে। দুজনেই প্রথমে কংগ্রেস ও পরে তৃণমূল একসঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। 2022 সালের ফেব্রুয়ারি মাসে মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডে প্রয়াত হন। পরে ওই আসনের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হন সুপ্তি পাণ্ডে। আর 2024 সালের লোকসভা নির্বাচনের আগে তাপস তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এই সৌজন্যটাই তো কিন্তু ছিল, এটাই বাংলার ঐতিহ্য, এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার পরম্পরা, কিন্তু যে কোনো কারণেই হোক উধাও হয়ে গেছে। তাপস আমাকে নমস্কার করে দাদার গলায় মালা দিয়ে, কিছু অভিমানের কারণে হয়তো ও যখন জয়েন করে বললো, বৌদি আমি চললাম, আমি তোমার এটা সম্পূর্ণ অধিকার আছে, তুমি কোথায় যাবে না যাবে। তাই বলে তো ব্যক্তিগত সম্পর্ক কিছু খারাপ হতে পারে না যে আমাকে ওকে দেখলেই ঝাঁপিয়ে পড়তে হবে, এটা তো হয় না কখনো। ও দলের নীতি পেলাম, এমন দিনে এলি কচুরিটা খাওয়াতে পারলাম না, গ্যাসে যদি একটু দিবি। গত লোকসভা ভোটের নিরিখে মানিকতলায় 3,575 ভোটে এগিয়ে তৃণমূল। নারায়ণগড়েও প্রচারে সৌজন্যের ছবি, প্রচারে বেরিয়ে হাত মেলালেন সিপিএম বিজেপি প্রার্থী। রবিবার সকালে বাম প্রার্থী তাপস সিনহার সমর্থনে প্রচার মিছিল বেরিয়েছিল এলাকায়। সেই সময় নারায়ণগড় বাজারে প্রচার করছিলেন বিজেপির প্রার্থী রমাপ্রসাদ গিরি। দুই প্রার্থী মুখোমুখি হয়ে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করেন। চব্বিশের লোকসভা ভোটের নিরিখে নারায়ণগড়ে 10,614 ভোটে এগিয়ে তৃণমূল। হীরক মুখোপাধ্যায়, দেবব্রত সরকার ও সুমন মহাপাত্রর রিপোর্ট, TV9 বাংলা। প্রতিশ্রুতির কিছুই বাকি নেই, উল্টে কিছু ক্ষেত্রে একটু বেশি কাজ করে দিয়েছেন। ইশতেহার প্রকাশ করার সময় এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে রানাঘাটের আল্লাদির আবদার, তার ছেলের জন্য বৌমাও খুঁজে দিন মুখ্যমন্ত্রী। কেন দেখুন। যা যা মানুষের জন্য করার আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার সবটাই প্রায় আমরা করে দিয়েছি, এছাড়াও এক্সট্রাও করেছি, কারণ কর্ম করাটাই আমাদের ধর্ম। মুখ্যমন্ত্রী মনে করেন কর্মই ধর্ম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে সেই কর্মেরই বোঝা বাড়াতে চান আল্লাদি হালদার। আল্লাদির মুখেই শুনুন। ভাই মেয়ে দেখে দিক মমতা, আর না হলে মেয়ে খুঁজে দিক। কেন, কি সমস্যা? কেন ছেলে আমরা বিয়ে দিতে পারছি না? কতকাল রান্না করবো? রান্না করে কতকাল খাওয়াবো? আমরা তো বয়স হচ্ছে তো। কেন ছেলে বিয়ে করছে না কেন? মেয়ে না দিলে মেয়ের মা লোকের সাথে প্রেম করছে, মেয়ে প্রেম করছে, কিন্তু ছেলের বিয়ে দিতে গেলে মেয়ে পাচ্ছি না আমরা। কেন মেয়ের বাড়িতে কি বলছে? মেয়ের বাড়িতে কি বলছে? চাকরি ছাড়া বিয়ে দেবে না। তাহলে মমতা ঘরে ঘরে সব ছেলে চাকরি দিক, কেন চাকরি দেবে না? আপনার ছেলে কি করে, কি কাজ করে? আমার ছেলে গ্যাসের কাজ করে। তাও মেয়ে পাচ্ছেন না? না। তাহলে এখন উপায়? এখন উপায় মমতা মেয়ে দেখে দিক, আর নাই মেয়ে ছেলে স্বাধীন তুলে দিক। তাহলে এই যে ভাতা দিচ্ছে, ভাতায় তো আর সমস্যা মেটছে না। ভাতায় তো রান্না করে খাওয়াবে না, ভাতায় রান্না করে খাওয়াবে। এই আল্লাদি থাকেন নদিয়ায়, রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার ভোটার। কি ঝঞ্ঝাটে পড়েছে বলুন তো। ছেলে পাকা চাকরি না করলেও আয় উপার্জন করে, কিন্তু তাতে তো আর বাড়িতে বৌমা আসছে। যে মা এই কথা বলেছেন সেই মাকে আমি অনুরোধ করব যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝলে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অভিমান করলে হবে না। আপনারা বিরোধীদেরকে বলুন, টিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা করে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষার পরেই একটা মামলা করে দিচ্ছে। মামলার জন্য পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে না, নিয়োগ হচ্ছে না, এই জন্য নিয়োগটা ঝুলে রয়েছে। সব ব্যাটাকে ছেড়ে সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শিক্ষিত ছেলেরা চিরকুমার থেকে গেলে সেই দায়টাও এবার বিকাশবাবুকে নিতে হবে। মজা কোথায় জানেন? এই যে ছেলেটির কথা বলছিলাম, কুশল প্রামাণিক, শান্তিপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। চাকরি তাঁরও জোটেনি, বিয়ে তাঁরও হয়নি, তবে হাল ছাড়ছেন না, কারণ আশার নাম মমতা। এখন চাকরি নেই যিনি বলছেন, বা চাকরি তার ছেলে পাচ্ছে না সেই জন্য বিয়ে হচ্ছে না, এই কথাটা যেমন ঠিক তেমন এটাও ভাবতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় রিসেন্ট পশ্চিমবঙ্গ সরকার 3200 স্বাস্থ্য ভবনে নিয়োগ হয়েছে। গত 16ই মার্চ পৌরসভায় নিয়োগ নিয়ে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে বিভিন্ন পৌরসভা নিয়ে। তো চাকরি আছে, স্বাস্থ্য ভবনে প্রায় 3200 নিয়োগ হয়েছে। এই খবরগুলো রাখতে হবে, সেটা হচ্ছে আস্তে আস্তে চাকরির সুযোগ মমতা দিচ্ছে। তার এই আবদারে আরও একটা বার্তা জোরালোভাবে আছে, সবটাই হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। কোথায় মমতা সব প্রতিশ্রুতি রক্ষা করেছেন? রাজ্যে ডবল চাকরি কই? এই সোজা সাপটা প্রশ্নটা কিন্তু মমতার মুখের ওপরেই রেখেছেন আল্লাদি। মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। গ্রামবাসীদের একাংশ জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন এবং সেই কারণে নাকি গ্রামে রাস্তা হয়নি। অদ্ভুত এই অভিযোগ সামনে আসছে। গ্রামবাসীরা এই সময় এই মুহূর্তে এই রকম কোনো কিছু শুনতে নারাজ। তারা বলছেন হয় রাস্তা, নতুবা ভোট বয়কট। অন্যরকম যে কোনো কিছু, যে কোনো রকম রাজনৈতিক এন্ট্রি, রাজনৈতিক দলের এন্ট্রি তারা একেবারে নো করে দিয়েছেন। ভোট মানে দেওয়াল দখলের লড়াই, দেওয়াল লেখার প্রতিযোগিতা, স্লোগানের যুদ্ধ। কিন্তু পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার রাজাপেলা গ্রামে অন্য ছবি। সেখানে দেওয়ালে লেখা আগে রাস্তা পরে ভোট। তবে এটা কোনো রাজনৈতিক দলের দেওয়াল লিখন নয়, দেওয়াল লিখেছেন গ্রামবাসীরাই। ভোট আসে, ভোট যায়, কখনো শাসক বদলায়, কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয় না। এবার আর কোনো শুকনো প্রতিশ্রুতি নয়, গ্রামের বেহাল রাস্তা আগে পাকা করতেই হবে। তাহলে আসলে স্কুল যাতে পড়ে ধরে হাত মাত ভাঙছে, আমরাও উধার যেতে পারছি না, আমাদের কোনো গাড়ি ঢুকছে নাই, ডেলিভারি থাকলেও রাস্তা নাই। এই জন্য আমরা বলছি যে ভোট দিব না, আগে রাস্তা পরে ভোট। এইটাই তো দায়ী, সরকারকেই তো দায়ী দিব না। আমাদের গ্রামে ঢোকার কোনো রাস্তা নেই। আমাদের যেদিকে স্কুল, অফিস, ব্লক, থানা, সেই দিকে আমাদের রাস্তা বেন্ড আছে। সেটা আজ থেকে প্রায় 50 বছরের মতো। ভোটার সংখ্যা প্রায় 400। পুরুলিয়া থেকে বড়াবাজার যাওয়ার সময় বামুনডিহা মোড় থেকে এই গ্রামে যাওয়ার রাস্তা। গ্রামে ঢোকার আগেই পাকা রাস্তা শেষ, তারপর গ্রামের মানুষের জমি, তার উপর দিয়েই যেতে হয় গ্রামবাসীদের। পঞ্চায়েত থেকে, ব্লক থেকে, জেলা প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ।
এই বর্ষাকালে পুরো স্কুল বন্ধ থাকে, যেতে পারে নাই। কোনো দলেরই আমরা মিটিং মিছিলেও আমরা গ্রাম থেকে কেউ বেরাবো নাই, এবং ভোট দিতে তো যাবোই নাই। তাহলে ভোট দিতে যখন যাচ্ছি না, তখন আমরা মিটিং মিছিলে কি জন্য যাব? তাহলে আমরা ভোট পর্যন্ত আমরা মিটিং মিছিলে যাবো না, আমাদের যতদিন না এই রাস্তাটা সুরাহা হয়। তাই এবার গ্রামের দেওয়ালে রাজনৈতিক দলগুলোর নো এন্ট্রি। কিন্তু 50 বছরের রাস্তা কেন হলো না? তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের অদ্ভুত চুক্তি। আমরা টিএমসি করি, আর ওখানের লোকে কিছুগুলা লোকে তার মানে ওই বিজেপি করে, ওই বিজেপি নিয়ে তোমার ওই যে জয় শ্রীরাম স্লোগান, ওই জন্যই রাস্তাটা এখনো পর্যন্ত পড়ে আছে। রাস্তা তৈরিতেও ওরা তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রকাশ্যে স্বীকারোক্তি দিচ্ছেন, গ্রামের কিছু লোক বিজেপি করে বলে নাকি রাস্তাটাই করা হয়নি। একটা দীর্ঘদিন ধরে আজ 35-34 বছরের বাম সাম্রাজ্য, তারপরে এই 15 বছরের তৃণমূল সরকার, এতদিন পরেও সরকার এত উন্নয়নের কথা বলে, কিন্তু একটা গ্রামে ঢোকার মতো একটা রাস্তা নেই। শাসক দলের স্ট্যাম্প থাকলেই কি সব বেনিয়ম মাফ? আর বিরোধী দলের সমর্থক হলেই সরকারি সুবিধা থেকে বাদ? ভোটের মুখে এর ফল ভুগতে হবে না তো তৃণমূল কংগ্রেসকে? পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। সময় বদলায়, নন্দীগ্রাম দেখার চোখটাও বদলায়। শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন, তার চোখ দিয়েই নন্দীগ্রাম দেখতেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন তার বিরুদ্ধে প্রার্থী হওয়া পবিত্র করকে নিয়েও এমনটাই পর্যবেক্ষণ শুভেন্দু অধিকারীর। যার চোখ দিয়ে বয়াল 1 ও 2 দেখতাম, পবিত্র ভাই, তার সঙ্গে কিছু ব্যক্তিগত বিরোধ হওয়ার জন্য তিনি তৃণমূল কংগ্রেসে যান। আবার সেই কুরুচিকর মন্তব্য যাদেরকে বলেছিল তাদেরকে আপন করার চেষ্টা করছে ভিতরে ভিতরে। এ যেন 2021-এর পুনরাবৃত্তি, নিজের নয় অন্যের চোখে নন্দীগ্রাম হিসেব। 21-এর মহাযুদ্ধে প্রার্থী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলতেন নন্দীগ্রাম দেখতেন শুভেন্দু অধিকারী চোখ দিয়ে। আর 26-এ নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মুখে যেন তারই প্রতিধ্বনি, শুধু নামটা বদলে গেছে। নন্দীগ্রামে পাড়ায় পাড়ায় শোনা যায় নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে শুভেন্দুর কার্যত চোখ কান ছিলেন পবিত্র কর। বিজেপি সেই ঘরের ছেলে তৃণমূলে যোগ দিয়ে শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। পবিত্র স্পর্শে তৃণমূল কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায়, তাচ্ছিল্য নয়, একদা সহযোদ্ধার প্রতি সৌজন্যই দেখালেন শুভেন্দু অধিকারী। যার চোখ দিয়ে বয়াল 1 ও 2 দেখতাম, পবিত্র ভাই, তার সঙ্গে কিছু ব্যক্তিগত বিরোধ হওয়ার জন্য তিনি তৃণমূল কংগ্রেসে যান। নন্দীগ্রামের ভোটের অঙ্ক নিয়ে যারা চর্চা করেন তারা বলেন 2021 থেকে বিজেপির শক্তঘাটি হিন্দু প্রধান নন্দীগ্রামের 2 নম্বর ব্লক। 21-এর পর 24-এর লোকসভা ভোটেও বয়াল 1 আর বয়াল 2 নম্বর পঞ্চায়েত থেকে বড় লিড পায় বিজেপি। আর এই বয়ালে এক নেতার ফুল বদলে হলদি নদীর পারে নানান চর্চা চলছে। শুভেন্দু যখন বিপক্ষকে নিয়ে কৌশলী, তখন নিজের মতন করে ঘুঁটি সাজাচ্ছেন মিতভাষী পবিত্র। যে কুরুচিকর মন্তব্য করতো সেগুলা টোটাল বন্ধ রাখছে। কেন? আবার সেই কুরুচিকর মন্তব্য যাদেরকে বলেছিল তাদেরকে আপন করার চেষ্টা করছে ভিতরে ভিতরে। আবার আপন করবে, আবার বিভিন্ন রকমের প্রলোভন দেখাবে, সেই প্রলোভনে কেউ পা দিবেননি। সৌজন্য সম্ভ্রমের মধ্যে ঘর ভাঙানোর খেলা পুরো দমে চলছে নন্দীগ্রামে। তৃণমূল পবিত্র করে স্ত্রীকে জালে টানলেও বিজেপি হানা দিচ্ছে জোড়াফুলের ঘাটিতে। এরই মধ্যে সেবাশ্রয়ের পর বুধবার ভোট চেয়ে নন্দীগ্রামে পা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। রেকর্ড করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি সময় সরকারের প্রধান হিসাবে থাকার রেকর্ড করেছেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে একটানা 23 বছর 137 দিন ক্ষমতায় ছিলেন জ্যোতি বসু। নবীন পট্টনায়ক ওড়িশার মুখ্যমন্ত্রী ছিলেন আরেকটু বেশি, 24 বছর 92 দিন। তবে মোদী সকলকে ছাপিয়ে গেছে। টানা 8,931 দিন সরকারের প্রধান থাকার রেকর্ড মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রী হন 2001 সালে 7ই অক্টোবর। তারপর থেকে পরিষদীয় ও সংসদীয় রাজনীতিতে অপরাজিত। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনই প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। কার্যকালে ছেদ পড়েনি, তাই তার ক্ষেত্রে দুটো কার্যকাল জুড়ে গেছে। ক্ষমতায় থাকার ম্যারাথনে মোদীর প্রতিদ্বন্দ্বী যারা, তারা সকলেই মুখ্যমন্ত্রী। সিকিমের পবন কুমার চামলিং মুখ্যমন্ত্রী ছিলেন 24 বছর 165 দিন। ওড়িশার নবীন পট্টনায়ক ক্ষমতায় ছিলেন 24 বছর 99 দিন। পশ্চিমবঙ্গে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন 23 বছর 137 দিন।
ত্রিপুরায় মানিক সরকার টানা ১৯ বছর ৩৬৩ দিন মুখ্যমন্ত্রী ছিলেন। নরেন্দ্র মোদী এই বছর অক্টোবরে ৭ তারিখ ক্ষমতায় টানা ২৫ বছর থাকার রেকর্ড গড়বেন। ইতিমধ্যে সমাজ মাধ্যমে আরও কয়েকটি রেকর্ড গড়েছেন প্রধানমন্ত্রী মোদী। মার্চে মোদীর ইউটিউব চ্যানেলে উপভোক্তা ৩ কোটি ছুঁয়েছে। ইনস্টাগ্রামে মোদীর ফলোয়ার সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে গেছে। এক্স হ্যান্ডেলে মোদীকে ফলো করেন ১০,৬৪,০০,০০০ নেটিজেন। মুখ্যমন্ত্রীতে হ্যাটট্রিকের পর প্রধানমন্ত্রীত্ব হ্যাটট্রিক করে ফেলেছেন নরেন্দ্র মোদী। এই রেকর্ড দেশের আর কোনো রাজনীতিকের নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।